হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব চার্টার অ্যাক্ট অফ 1793। দ্য ফিচার্স অফ দিস অ্যাক্ট ওয়ার অ্যাজ ফলোজ: ইট এক্সটেন্ড দ্য ওভাররাইডিং পাওয়ার given to Lord Cornwallis over his council to all future governor generals and governors of presidents। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিসের যে অতিরিক্ত ক্ষমতাটা ছিল সেটা তার মানে যে তার পরিষদ ছিল, তার যে কাউন্সিল ছিল সেখানেও বাড়ি দেওয়া হলো, এবং যে সমস্ত পরবর্তীকালের গভর্নর জেনারেল আসবে এবং যে প্রেসিডেন্সি আছে, যেসব মানে বম্বে প্রেসিডেন্সিস হলো, মাদ্রাস প্রেসিডেন্সিস হলো, বেঙ্গল প্রেসিডেন্সিস হলো, তাদের যে গভর্নর আছে তাদেরও যে পাওয়ারটা, শক্তিটা সেটা বাড়িয়ে দিয়েছিল। ইট গেভ এ গভর্নর জেনারেল মোর পাওয়ার্স অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট অফ দ্য সাবঅর্ডিনেট প্রেসিডেন্সিস অফ বম্বে অ্যান্ড মাদ্রাস। বম্বে এবং মাদ্রাসের যে প্রেসিডেন্সিসগুলো ছিল তাদের যে গভর্নর জেনারেলসের আর তাদের মানে সেই জায়গাগুলোতে গভর্নর জেনারেলসের যে শক্তি এবং নিয়ন্ত্রণ ছিল সেগুলো কিন্তু আরও বেড়েছিল। ইট এক্সটেন্ড দ্য ট্রেড মোনোপলি অফ কোম্পানি ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যানাদার পিরিয়ড অফ 20 ইয়ার। মানে আগের যে 20 বছর ছিল সেখানে যে ট্রেড মনোপলি মানে বাণিজ্য, একচেটিয়া যে বাণিজ্য, মানে কোম্পানি শুধু বাণিজ্য করতে পারবে, সেটা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছিল। মানে ভারতে বাণিজ্যের অধিকার শুধুমাত্র কিন্তু কোম্পানিরই ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির। It provided that the commander-in-chief was not to be a member of Governor-General's Council unless he was so appointed। এটা বলেছিল যে কমান্ডার ইন চিফ মানে যিনি সামরিক বিভাগে ছিলেন, ঠিক আছে, তিনি গভর্নর জেনারেল মানে তাকে সরকারের মানে কোনো রকম সংবিধানের ব্যাপারে, ঠিক আছে, বা আইনের ব্যাপারে তাকে তার মানে গভর্নর জেনারেল কাউন্সিলে তিনি মেম্বার হতে পারবে না যদি না তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। ইট লেট ডাউন দ্যাট দ্য মেম্বার্স অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড দেয়ার স্টাফ ওয়ার হ্যান্ডফোর্ড টু বি পেড আউট অফ ইন্ডিয়ান রেভিনিউ। ভারত থেকে যে সমস্ত কর আদায় করা হবে সেই টাকা থেকেই বোর্ড অফ কন্ট্রোলের যে সমস্ত মেম্বার আছে বা যারা কাজ করছে তাদেরকে কিন্তু পে করা হবে। এরপরে আসছে চার্টার অ্যাক্ট অফ 1813। ঠিক আছে, 1813 খ্রিস্টাব্দের চার্টার কি বলছে? দ্য ফিচার্স অফ দ্য অ্যাক্ট আর অ্যাজ ফলোজ: ইট অ্যাবলিশ দ্য ট্রেড মনোপলি অফ দ্য কোম্পানি ইন ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান trade was thrown open to all British merchants. However, it continued the monopoly of the company over trade in tea and trade with China। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য সেটা বন্ধ করেছিল। ব্রিটিশের যে সমস্ত বণিক ছিল, মার্চেন্ট মানে বণিক যারা ব্যবসা বাণিজ্য করে, তো তাদের সবার জন্য ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করাটা কিন্তু খুলে গিয়েছিল। এবং তবুও যে চা এবং চায়ের যে বাণিজ্যটা মানে চায়ের বিজনেস এবং চায়নার সঙ্গে যে ব্যবসা, তো সেটা কিন্তু একচেটিয়াভাবে কোম্পানিরই অধিকারে ছিল। ইট অ্যাসার্টেড দ্য sovereignty of ব্রিটিশ ক্রাউন ওভার দ্য কোম্পানিজ টেরিটরিজ ইন ইন্ডিয়া। It allowed the Christian missionaries to come to India for the purpose of the enlightening to people। এটা কোম্পানি ভারতের রাজত্বের উপর ব্রিটিশ রাজা বা মানে রাজার যে একটা ভারতে তো যে কোম্পানি আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটাতে তো রাজত্ব করছিল, তার উপরে ব্রিটিশ ক্রাউন কিন্তু তার উপরে একটা মানে তার উপরে যে আরও কেউ আছে ব্রিটিশ ক্রাউন কিন্তু তার উপরে অধিকার দাবি করেছিল। এবং এটা খ্রিস্টান মিশনারি যারা ছিলেন তারা ভারতের শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আসতে পেরেছিলেন। ইট প্রোভাইডেড ফর দ্য স্প্রিড অফ ওয়েস্টার্ন এডুকেশন অ্যামং দ্য ইনহিবিটেডস অফ ব্রিটিশ টেরিটরিজ ইন ইন্ডিয়া। তাহলে ভারতের যে সমস্ত ব্রিটিশ অধ্যুষিত জায়গাগুলো ছিল সেখানে পশ্চিমী সভ্যতার বা পশ্চিমী শিক্ষার বিস্তার ঘটেছিল। ইট অথরাইজ দ্য লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া টু ইম্পোজ ট্যাক্স অন পার্সনস। দে কুড অলসো পানিশ দ্য পার্সন
ফর নট পেইং ট্যাক্স। তাহলে মানে লোকাল গভর্নমেন্টের উপরে ভারতের সমস্ত মানুষের যে কর আদায় করার, সমস্ত মানুষের কাছ থেকে কর আদায় করার যে কাজটা ছিল সেটা লোকাল গভর্নমেন্টের ছিল। আর যদি তারা কর না দিত তাহলে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ারও অধিকার ছিল এই লোকাল গভর্নমেন্টের। চার্টার অ্যাক্ট অফ 1833, দিস অ্যাক্ট ওয়াজ দ্য ফাইনাল স্টেপ টুয়ার্ড সেন্ট্রালাইজেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে ভারত মানে ব্রিটিশ অধ্যুষিত ভারতের কেন্দ্রীকরণের এটা কিন্তু ছিল একদম শেষ ধাপ। The features of this act were as follows. It made the Governor General of Bengal as the Governor General of India and vested in him all civil and military powers. ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বাংলার গভর্নর জেনারেল হয়ে গেল পুরো ভারতের গভর্নর জেনারেল, এবং তার কাছে সমস্ত সিভিল আর মিলিটারি পাওয়ার, সিভিল মানে অসামরিক আর মিলিটারি সামরিক আমরা বলতে পারি, সামরিক আর অসামরিক সমস্ত শক্তি কিন্তু তার হাতে নিহিত ছিল। Thus the act created for the first time government of India having authority over the entire territorial area processed by the British in India. Lord William Bentinck was the first Governor General of India. তাহলে এখান থেকে আমরা একটা কোশ্চেন পাচ্ছি, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, এবং এখানে কি বলা হচ্ছে, প্রথমবারের জন্য ভারতের গভর্নমেন্টের মানে ভারত সরকারের, পুরো ভারতের সরকারের, ঠিক আছে, তো পুরো ভারতের সরকারের যে অথরাইজ মানে যে সমস্ত কি ওটাকে বলা হচ্ছে যে ভারতের সমস্ত মানে শক্তি, সেটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতে চলে গেল। ইট ডিপ্রাইভ দ্য গভর্নর অফ বম্বে অ্যান্ড মাদ্রাস অফ দেয়ার লেজিসলেটিভ powers. The Governor General of India was given exclusive legislative power for the entire British India. The law made under the previous act were called as regulation, while law made under the act is called as act. ঠিক আছে, তো এটি বম্বে এবং মাদ্রাসের গভর্নমেন্টকে সাংবিধানিক শক্তি থেকে বঞ্চিত করেছিল, আর ভারতের গভর্নর জেনারেলের একচেটিয়া সাংবিধানিক শক্তি ছিল সমগ্র ব্রিটিশ ইন্ডিয়াতে। এই আইন তৈরি করেছিল আগের একটি রেগুলেশন নামে, যেটি রেগুলেটিং অ্যাক্টের দ্বারা তৈরি হয়েছিল। It ended the activities of the East India Company as a commercial body. তাহলে এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা বাণিজ্যিক যে সংগঠন সেটা থেকে কিন্তু সেটা শেষ করেছিল, হুইচ বিকাম দ্য পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, যেটা কিন্তু একটা প্রশাসনিক বিভাগ তৈরি করেছিল। ইট provided that the company's territories in India were held by in trust of His Majesty, his heirs and successors. ঠিক আছে, তো হিজ ম্যাজেস্টি মানে এটা হচ্ছে কোম্পানির ম্যাজেস্টি, কোম্পানির রাজস্ব। ঠিক আছে, তো এখানে কিন্তু এটা হচ্ছে কোম্পানির রাজত্ব চলছে, এটা হিজ ম্যাজেস্টি বলতে বোঝাচ্ছে কিন্তু কোম্পানির রাজত্ব। তখন কিন্তু যে ইংল্যান্ডে ছিল, ইংল্যান্ডের রানী ছিল, তো সেই জন্য যদি ইংল্যান্ডের রানীর রাজত্ব বোঝায় তখন কিন্তু ব্যবহার করা হতো হার ম্যাজেস্টি। তো এটা কিন্তু পুরোপুরি যে কোম্পানির রাজত্ব সেটা বোঝানোর জন্য হিজ ম্যাজেস্টি ব্যবহার করা হয়েছিল। দ্য চার্টার অ্যাক্ট অফ 1833 অ্যাটেম্প্ট টু introduce a system of open competition of selection of civil servant and stated that the Indians should not be delivered from holding any place, office and employment under the company. However, this provisions was neglected after opposition of the court of directors. ঠিক আছে, তো এবং বলা হয়েছিল এখানে সিভিল সার্ভেন্ট নিয়োগের এটা 1833-এর যে চার্টার অ্যাক্ট সেটা থেকেই কিন্তু শুরু হয়েছিল, এবং বলা হয়েছিল যে কোনো জায়গায় এবং কোনো অফিস বা যে কোনো কোম্পানির যে কোনো জায়গাতে কোনো ইন্ডিয়ান কাজ করতে পারবে না, যদিও এটা কোর্ট অফ ডাইরেক্টরের আর মানে পরে এটাকে পাল্টানো হয়েছিল বা নেগলেক্ট করা হয়েছিল। চার্টার অ্যাক্ট অফ 1853,
This was the last of the series of Charter Act passed by the British Parliament between 1793 to 1853. It was a significant constitutional landmark. ঠিক আছে, তো এটাই একদম ছিল লাস্ট চার্টার অ্যাক্ট। এর দেখে নিই এর বৈশিষ্ট্যগুলো কী ছিল। ইট সেপারেটেড for the first time the legislative and executive function of the Governor General's Council. গভর্নর জেনারেলের যে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভের মানে দুটো কাউন্সিল আলাদা আলাদা করেছিল প্রথমবারের জন্য। ইট প্রোভাইডেড ফর এডিশনাল অফ 6 নিউ মেম্বার কল লেজিসলেটিভ কাউন্সিলর টু দ্য কাউন্সিল। ঠিক আছে, নতুন 6 জন মেম্বার নিযুক্ত করা হলো, যেটাকে কি বলা হচ্ছে, লেজিসলেটিভ কাউন্সিলর। In other words, it established a separate Governor General's Legislative Council which come to be known as Indian Legislative Council. তাহলে এটা কিন্তু একটা আলাদা করে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করেছিল, যেটা ভারতীয় লেজিসলেটিভ কাউন্সিল হিসাবে পরিচিত ছিল। দিস লেজিসলেটিভ উইং অফ দ্য council function as a mini parliament adopting the same procedure as the British Parliament. ঠিক আছে, তো এটা মিনি পার্লামেন্টের মানে একটা ছোট পার্লামেন্টের মতো কাজ করছিল, যেটার কিন্তু সমস্ত রকম মানে বিধান বা যে সমস্ত প্রসেস সেটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের মতোই একদম সেম প্রসেসে করা হতো। দ্য legislation for the first time was treated as a special function of the government, required special machinery and special process. ঠিক আছে, it introduced an open competition system of selection and requirement of civil servant. It coordinate civil service was thus thrown ওপেন টু ইন্ডিয়ান অলসো। তাহলে ফার্স্ট আগের একটাতে কি বলা হয়েছিল যে ইন্ডিয়ানরা সিভিল সার্ভিসে জয়েন করতে পারবে না বা কোনো রকম কোম্পানির কোনো কাজে যোগ দিতে পারবে না, কিন্তু এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ানরাও সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারবে। তো প্রথম সিভিল সার্ভেন্ট কে হয়েছিলেন? প্রথম সিভিল সার্ভেন্ট মানে ভারতীয় নিযুক্ত হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। অ্যাকর্ডিংলি দ্য Macleay Committee, the Committee of the Indian Civil Service, was appointed in 1854. It extended the company's rule and allowed it to retain the possession of Indian territories on trust for British Crown, but it did not specify any particular period. Unlike the previous charters, this was a clear indication that the company's rule could be terminated at any time and at parliament like. তো এটা হচ্ছে এই এক দ্বারা বোঝানো হয়েছিল যে কোম্পানির রুল ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু যে কোনো সময় বন্ধ করে দিতে পারে এবং রাজার যে নিয়ম বা ব্রিটিশ রাজত্বের যে নিয়ম সেটা কিন্তু লাগু হতে পারে। ইট ইন্ট্রোডিউস ফর ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল of the 6 new legislative members of the Governor General's Council. 4 members were appointed by the local government of Madras, Bombay, Bengal and Agra. ঠিক আছে, যে লেজিসলেটিভ কাউন্সিলের যে 6 জন মেম্বার ছিল সেখানে কিন্তু 4 জন যে মেম্বার সেটা মাদ্রাস থেকে, বোম্বে থেকে, বেঙ্গল থেকে এবং আগ্রা থেকে লোকাল গভর্নমেন্ট থেকে নিযুক্ত করা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, পরের দিন শুরু করা হবে দ্য ক্রাউন রুল। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে।